আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে যখন সকল মহলে কথা হচ্ছে, বিশেষজ্ঞ মহল বলেন অথবা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক যারা এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন, তখন আমরা দেখছি যে এটা নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য করছে না, বিরোধী দল কোনো উচ্চবাচ্য করছে না, সবাই একদম চুপ হয়ে আছে। তারা যেন কেউ একটা ভয় পাচ্ছে অথবা তারা যেন ব্যাপারটাকে মেনে নিয়েছে এবং মানুষ যেটা বলছে, সবাই আমরা যেটা সমালোচনা করছি এটাকে তারা কোনো প্রতিবাদ না করায় মনে হচ্ছে যেন তারা মনে করছে যে এটা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই, তাদের কোনো যুক্তি নেই। এটা কিন্তু হতে পারে, কিন্তু তারও যে ভয়াবহ কথা হলো, যখন এই চুক্তি নিয়ে এত আলোচনা, তখন একই সঙ্গে আরও দুটো চুক্তির কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। বলা হলো দুটোই যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং দুটো হলো প্রতিরক্ষা বিষয়ক চুক্তি। এই চুক্তি দুটির নাম যতটুকু আমরা জেনেছি সেটা হলো সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা চুক্তি, যেটাকে সংক্ষেপে ইংরেজিতে বলা হচ্ছে GSOMIA। আরেকটা হলো অধিগ্রহণ এবং পারস্পরিক সেবা চুক্তি, যেটাতে অ্যাপ্লিকেশন বলা হচ্ছে যে ACSA। এবং এই দুটো চুক্তি স্বাক্ষরের একদম শেষ পর্যায়ে আছে বলে আমরা জানতে পেরেছি। গত কয়েকদিন আগে থেকে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কেউ লেখালেখি করছিল, তো আমিও তেমন কোনো তথ্য প্রমাণ পাচ্ছিলাম না বলে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু আজকে আমি একটা দেখলাম যে মেরিটাইম ইনসাইট নামক একটা আন্তর্জাতিক মিডিয়া, তারাও এই চুক্তির কথা বলেছে এবং তারা যে নিউজটা করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখুন। শিরোনামে বলা হচ্ছে US plans to deploy warship in Bangladesh closer to India and China। মানে এই চুক্তিটা হলে পর কী প্রতিক্রিয়া হতে পারে, কী ঝামেলায় আমরা পড়তে পারি, সে সম্পর্কেও একটা ইঙ্গিত কিন্তু এই নিউজের মধ্যে দেওয়া আছে যে চীন এবং ভারত এটাকে সহজভাবে নাও নিতে পারে। এখন প্রশ্ন হলো চুক্তিতে কী আছে। আমরা চুক্তি বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, এই চুক্তিতে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, অনেক কথার ফাঁক দিয়ে যেটা বলা হয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান এগুলো বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে। মানে আমাদের নৌবন্দর, আমাদের বিমানবন্দর যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এখন তারা ব্যবহার করে কি করবে? দেখুন, এইগুলি কিন্তু খুব একটা বেসিক পয়েন্ট। আমাদের নৌবন্দর কোনগুলো, চট্টগ্রাম বন্দর বলেন, পায়রা বন্দর বলেন, পটুয়াখালী নৌঘাটি, হ্যাঁ, এবং কক্সবাজারের BNS পেকুয়া যে সাবমেরিন ঘাঁটি আছে, তারা কিন্তু এটাও ব্যবহার করতে পারবে। এখন যদি ব্যবহার করতে পারে, সেই বিষয়টাকে ভারত এবং চীন কীভাবে নেবে? তারা কি খুশি হবে? এই বন্দরগুলো যদি ধরা যাক, কথার কথা, আমরা যদি ভারতকে ব্যবহার করতে দিতাম, এখন আলাপ বাদ দেন, ধরা যাক শেখ হাসিনার আমলে, তখন যদি বাংলাদেশ এই ঘাঁটিগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিত, সারা দেশে কী হতো বলুন তো? একটু তুলকালাম কাণ্ড হয়ে যেত। তারা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে, আমরা গোলামিতে ঢুকে যাচ্ছি, গোলামি চুক্তির মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্য দেশের করদ রাজ্যে পরিণত হচ্ছি বলতো। কিন্তু কারা বলতো? সেই চেহারাগুলো আপনারা জানেন। সেই লোকগুলি এখন কি করছে? সেই লোকগুলো কেউ কি প্রতিবাদ করেছে? কেউ কি একটা শব্দ উচ্চারণ করেছে? তাহলে যে গোলামি হয়নি সেটা নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আমরা দেখেছি, কিন্তু যে গোলামি হয়ে যাচ্ছে, চুক্তির নাম টাম সবই ঠিক হয়ে গেছে, কী হবে তাও আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে লেখালেখি চলছে, সেগুলো নিয়ে আমাদের মিডিয়াও চুপ। এবং আমাদের ওই দেশপ্রেমিক লোক যারা গোলামির কথা শুনলে পরে যাদের গায়ের রক্ত টকবক করে ফুলতে থাকে, সেই লোকগুলি এখন হিম শীতল রক্ত নিয়ে চুপচাপ বিচরণ করছেন হাসি মুখে। কেন হচ্ছে এটা? কেন করতে দিচ্ছি আমরা? কেবল এটাই না, এরপরে কিন্তু অন্য সামরিক স্থাপনাও কিন্তু আমাদেরকে ব্যবহার করার জন্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আপনাদের মনে আছে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সময়, সরকারের সময়, কক্সবাজারের এখানে মার্কিন সেনাবাহিনীদের মহড়া করার জন্য এসেছিল। তখন আমরা অনেকে প্রতিবাদ করেছিলাম যে এটা কেন করতে হচ্ছে। তখন ওই গভর্নমেন্ট নানাভাবে ব্যাখ্যা করেছিল যে এটাকে রুটিন ওয়ার্ক, হ্যান ওয়ার্ক, ত্যান ওয়ার্ক, নানা কিছু। আপনাদের এটাও মনে আছে, নিশ্চয়ই মনে থাকার কথা, যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল এবং বলেছিল ওগুলো ব্যবহার করতে দিলে শেখ হাসিনার কোনো সমস্যা হবে না, শেখ হাসিনাকে তারা ক্ষমতায় টিকিয়ে রাখবে। এই সমস্ত কথা শেখ হাসিনা বলেছিল, আমরা বিশ্বাস করিনি। আমরা বলেছি শেখ হাসিনা এমনি আমাদের একটা জুজুর ভয় দেখাচ্ছে। কিন্তু এখন আমরা কী দেখছি? শেখ হাসিনা বলছিল এগুলো যদি আমি ব্যবহার করতে না দিই তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা কি দেখছি? শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। এটার পেছনে অন্য কারণও আছে, আমি অবশ্যই বলবো। শেখ হাসিনার অপশাসন, শেখ হাসিনার গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, অবাধ লুটপাটে সায় দেওয়া, এরকম অনেক কিছুই আছে। অপরাধের কোনো শেষ নেই। কিন্তু তারপরও যখন এই কথাটা মিলে যায়, তখন কিন্তু অনেকে বলবেন যে এই যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। আপনাদের মনে আছে কয়েকদিন আগে
এই আমরা যেটাকে জুলাই আন্দোলন বলছি, সেই আন্দোলনের যিনি প্রধান ব্যক্তি যারা ছিলেন, তাদের যিনি গুরু হিসেবে পরিচিত ছিলেন মিস্টার ফরহাদ মাজহার, উনিও কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে উনি এখন বুঝতে পেরেছেন যে এই আন্দোলন অথবা শেখ হাসিনার পতন অথবা ক্ষমতার পরিবর্তন যাই বলি না কেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে কোথায়, সেগুলো আমরা ধীরে ধীরে টের পাচ্ছি। প্রথমে হলো বাণিজ্য চুক্তি এবং তারপরে এখন হচ্ছে এই প্রতিরক্ষা চুক্তিগুলো। তাহলে তো সেই একই কথা হলো, শেখ হাসিনাকে আমরা মানে দেশ থেকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে আমরা বললাম এগুলি করেছে, আমরা বললাম শেখ হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেগুলোই তো বাস্তবায়িত হচ্ছে। আচ্ছা, আমরা হাইপোথেটিক্যালি ধরি যদি এই ঘটনাগুলি ঘটে যায় আমাদের কি হবে? ভাবুন তো, যুক্তরাষ্ট্র এখানে কেন এই ঘাঁটিগুলি করতে যাচ্ছে, ঘাঁটি মানে তাদের অবস্থান নিতে যাচ্ছে কেন? কারণ কিন্তু একটাই, যে এই যে সামুদ্রিক অঞ্চলটা আছে, যে ভূ রাজনৈতিক যে ব্যাপারটা আছে, এই সামুদ্রিক অঞ্চলে প্রভাবটা কার? ভারতের এবং চীনের। ভারত এবং চীনের এই প্রভাব যেটা বিস্তার করে আছে, এর বিপরীতে যুক্তরাষ্ট্র তার প্রভাব এখানে খাটাতে যাচ্ছে। তারা যদি সেখানে খাটাতে চায়, সেটাকে কি চীন এবং ভারত সহজভাবে নেবে? আপনারা ভাবুন, নেবে? নেওয়ার কোনো কারণ আছে? চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক, এটা তো আমরা কদিন আগেই দেখলাম। যুক্তরাষ্ট্র তার দলবল নিয়ে, ট্রাম্প তার দলবল নিয়ে, এলন মাস্ক সবাইকে নিয়ে, যত ব্যবসায়িক টাইকুন আছে সবাইকে নিয়ে চীনে এসেছিলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারপর বিফল মনোরথ হয়ে ফেরত গেছেন। তারা চীন থেকে কিছুই পাননি। চীন বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য তারা অর্জন করেছে। এখন যদি আমাদের এই সমুদ্র অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করতে আসে, যদি আমাদের বিমান ঘাঁটিগুলো তাদের সামরিক বিমান ব্যবহার করার সুযোগ পায়, যেটা চীনও পায় না এবং ইন্ডিয়াও পায় না, তো তারা কি এটা সহজভাবে নেবে? নেবে না। না নিলে কী হবে? যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি হবে। কোথায় মুখোমুখি হবে? আমাদের সমুদ্র এলাকায় মুখোমুখি হবে। মানে আমরা হব চীন এবং যুক্তরাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধের ক্ষেত্র। মানে আমরা আমাদের জমি দেবো, যে তোমরা আমাদের জমিতে বসে যুদ্ধ করো, তখন সেই জমিটার কী অবস্থা হবে? তা আমরা কেন দুইটা পরাশক্তির যুদ্ধের মাঝখানে নিজেদেরকে স্যান্ডউইচ বানানোর জন্য এত আগ্রহ দেখাচ্ছি? এটা কি আমাদের স্বার্থে নাকি যুক্তরাষ্ট্রের স্বার্থে? আমাদের সরকারের মধ্যে কি কেউ আছেন যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য উদ্গ্রীব হয়ে আছেন? তারা কারা? তাদেরকে আমরা চিনি, আপনি চিনেন, আমার তো মনে হয় সবাই চিনে। সেই জায়গাতে আমরা বেরোবো কীভাবে? এবং সবচেয়ে দুর্ভাগ্য যে কথাটা, এটা আমি বারবার বলে আসছি, যে এই ঘটনা ঘটাচ্ছে, হয়তো এমন হতে পারে আমাদের সরকার একটা চাপের মধ্যে আছে, আমাদের সরকার ভয় পাচ্ছে, কিন্তু আমাদের সরকারকে সেই ভয় থেকে বের হওয়ার জন্য আমাদের বিরোধী দল বলেন, তারা কি করছে? তারা কি কোনো ভূমিকা রাখছে? তারা যদি জনগণকে সঙ্গে নিয়ে এই বিষয়গুলো প্রতিবাদ করতো, তাহলে তো আমাদের সরকার বলার সুযোগ পেত যে আমার দেশের জনগণ এগুলো চায় না, কাজে এটা আমরা করবো না। কিন্তু সেই সুযোগটা কি সরকার পাচ্ছে অথবা নিচ্ছে? সরকার নিজেও বলতে পারতো যে আমাদের দেশের জনগণ এগুলো চায় না, সরকার জনগণের কাছে পুরো বিষয়টা ওপেন করে দিতে পারতো, কিন্তু সেগুলো কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি না দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ আসলে কার আঁচল তলে যাচ্ছে, দেশ আসলে কার ভিত্তিতে পরিণত হচ্ছে। প্রিয় দর্শক, এ নিয়ে হয়তো আরও আলোচনা করতে হবে।